আসিফ আমার সৎ ভাইকে ঘৃণা করত। সে তাকে বাবা হিসেবে স্বীকার করতে চায়নি। একদিন আমার সৎ ভাই আসিফকে জোর করে তার সাথে নিয়ে যেতে চেয়েছিল। আসিফ আমাকে বাঁচাতে চেয়েছিল। আমরা দুজন পালিয়ে আসি। আমরা দূরের একটি গ্রামে চলে আসি, যেখানে কেউ আমাদের চিনত না। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিতে শুরু করি, যাতে কেউ আমাদের খুঁজে না পায়। 1 বছর পর আসিফ আমাকে বলে, মা, আমরা এখানে স্বামী স্ত্রী হিসেবে থাকছি, আমরা কি সত্যিই বিয়ে করব? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে বলেছিল, আমরা রক্তের সম্পর্কে সম্পর্কিত নই। মা, তুমি আমার সৎ ভাইয়ের সাথে সম্পর্কিত, কিন্তু আমি তোমার সাথে নই। আমরা বিয়ে করতে পারিনি। সেই রাতেই আমাদের বিয়ে হয়েছিল। আমরা সত্যিই স্বামী স্ত্রী হয়ে গিয়েছিলাম। আমি আমার ছেলের স্ত্রী হয়ে গিয়েছিলাম, আর সে আমার স্বামী। তবে বলি তোমাদের, এই গল্পটা এখানেই শেষ নয়। ভাবছ আসল গল্প কি? আসল গল্প আরও অনেক বেশি জটিল আর অদ্ভুত। আমার জীবনের সত্যি ঘটনাটা অনেক ভিন্ন। আমি যা বললাম সেটা তো ছিল শুধু একটা ভূমিকা। আসল গল্পটা শুরু হবে এখন থেকে। আসলে আমি নাজমা বেগম। আমার আসল নাম ফারজানা আক্তার। কিন্তু সবাই আমাকে নাজমা হিসেবেই চেনে। আমার জীবনটা বদলে গেছিল সেদিন। হ্যাঁ, সেই রাতে যখন আমার বাড়ির পেছনের দরজায় কেউ একজন ঠক ঠক করে আঘাত করেছিল। সেদিন ছিল একটা ঝড়ের রাত। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মেঘের ডাক আর বাতাসের শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি তখন একা থাকতাম একটা পুরনো বাড়িতে। আসিফ তখন সবেমাত্র 10 বছরের। সে ঘুমিয়েছিল তার ঘরে। হঠাৎ পেছনের দরজায় আওয়াজ শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। রাত তখন প্রায় 2টো বাজে। এমন সময় কে আসতে পারে? ভেবেছিলাম পশু কিছু হবে, কিন্তু তারপর শুনলাম, ফারজানা, দরজা খোলো, আমি কামাল। কামাল আমার স্বামী। কিন্তু কামাল তো মারা গিয়েছে 3 বছর আগে। আমি দরজার কাছে গেলাম, কিন্তু খুললাম না। কে? আমি জিজ্ঞেস করলাম, কে ওখানে? ফারজানা, আমি কামাল। দরজা খোলো। কিন্তু সেটা তো অসম্ভব। আমার স্বামী কামাল একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল। তার লাশ পাওয়া যায়নি, কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়েছিল। এখন আবার তার গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি দরজার পেছনে দাঁড়িয়ে রইলাম, ভয়ে কাঁপাতে লাগলাম। ফারজানা, দয়া করে দরজাটা খোলো, আমি তোমাকে ব্যাখ্যা করতে চাইনি। আমার সারা শরীর কাঁপছিল, কিন্তু আমি দরজাটা খুলে দিলাম। আর যা দেখলাম তাতে আমার বিশ্বাস হল না। সামনে দাঁড়িয়ে আছেন আমার স্বামী কামাল, ভিজে ভিজে, রক্তাক্ত এবং ক্লান্ত। আমি ভেবেছিলাম এটা একটা স্বপ্ন। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কামাল, তুমি কিন্তু কিভাবে? তুমি তো মারা গিয়েছ। কামাল দুর্বল হাসি দিয়ে বললেন, ফারজানা, আমি মরি নাই, আমি বেঁচে আছি। আমাকে লুকিয়ে রাখা হয়েছিল। আমি পালিয়ে এসেছি। আমার জীবন বিপদে। উঠো। আমি তাকে ভেতরে নিয়ে এলাম। তার শরীরে অনেক কাটা দাগ ছিল। তার পোশাক ছিন্ন ভিন্ন ছিল এবং সে অনেক দুর্বল দেখাচ্ছিল। আমি তাকে পরিষ্কার করে ড্রেসিং করলাম। তারপর সে গল্প শুরু করল। ফারজানা, আমি তোমাকে একটা সত্য বলতে চাই। আসলে আমি কে তুমি জানো না। আসলে আমি ওদের লোক ছিলাম। ওদের লোক? কাদের? সরকারের গোপন বিভাগ। আমরা অনেক গোপন মিশনে কাজ করতাম। আমার আসল নাম কামাল নয়, আমার নাম রহিম। আমি তোমার সাথে বিয়ে করেছিলাম একটা মিশনের জন্য। তোমার বাবা জহির আহমেদ একজন বিজ্ঞানী ছিলেন। তিনি একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আবিষ্কার করেছিলেন। আমরা সেটা চাইতাম। আমি বুঝতে পারছিলাম না। আমার বাবা তো একজন স্কুল শিক্ষক ছিলেন। তিনি কোনো বিজ্ঞানী ছিলেন না। আমি কামালকে এটা বললাম। না ফারজানা, তোমার বাবা আসলে একজন জেনেটিক ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি একটা নতুন ডিএনএ সিকোয়েন্স আবিষ্কার করেছিলেন, যেটা মানুষের জিনকে পরিবর্তন করতে পারে।
এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক দেশ এটা চায়। আমার বস আমাকে তোমার সাথে বিয়ে করতে পাঠিয়েছিলেন যাতে আমি সেই ফর্মুলাটা খুঁজে বের করতে পারি। আমি কিভাবে এই সত্যটা মেনে নিতে পারি? আমার সারা জীবনটাই কি একটা মিথ্যা ছিল? আমার সাথে বিয়েটা, আমাদের ভালোবাসা সবই কি মিথ্যা ছিল? কামাল বা রহিম, যে নামেই তাকে ডাকি না কেন, আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ফারজানা, আমি জানি তুমি আঘাত পেয়েছ, কিন্তু তোমাকে বলতে চাই, প্রথমে এটা মিশন ছিল, কিন্তু পরে আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। আমি তোমাকে এবং আসিফকে ভালোবাসি, এটা সত্যি। তবে যখন আমি ফর্মুলাটা খুঁজে পাইনি, তখন আমার বস ভাবলেন আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তাহলে বিমান দুর্ঘটনাটা, সেটা সাজানো ছিল। আমি আসলে আত্মগোপন করেছিলাম, আমি পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু তারা আমাকে ধরে ফেলেছি। এই 3 বছর আমি তাদের হাতে বন্দী ছিলাম। আমাকে নির্যাতন করা হয়েছে, আমি পালিয়ে এসেছি। আমি জানি তারা আমাকে খুঁজছে, এবং এখন তারা তোমাকেও খুঁজবে। আমি বিশ্বাস করতে পারছিলাম না, এত বছর আমি মিথ্যার মধ্যে বাস করেছি। কিন্তু এর চেয়েও বড় সমস্যা ছিল সামনে। যদি কামাল সত্যি বলে হাঁকে, তাহলে আমরা বিপদে। ফারজানা, আমরা এখন এখান থেকে চলে যেতে হবে। তারা কিন্তু আসছে, আমি জানি তারা আমাকে ফলো করেছে। আমরা আসিফকে নিয়ে এখনই চলে যাব। আমি আসিফকে জাগিয়ে তুললাম। সে অর্ধঘুমন্ত অবস্থায় আমাদের দিকে তাকালো, তারপর কামালকে দেখে চিৎকার করে উঠল, বাবা কামাল! আসিফকে জড়িয়ে ধরল। হ্যাঁ বাবা, এসেছে, কিন্তু আমরা এখন যেতে হবে। তোমার জিনিসপত্র নিয়ে নাও। আমরা দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিলাম। সময় ছিল না, আমরা শুধু কিছু কাপড় চোপড় আর টাকা পয়সা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। এখন কোথায় যাব? কে আমাদের সাহায্য করবে? আমার মাথায় কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু কামাল জানত আমরা বর্ডার পার হয়ে যাব। শুধু আমাকে বিশ্বাস করো ফারজানা। কি? সেই রাতে আমরা একটা ট্যাক্সি নিয়ে শহর ছেড়ে চলে গেলাম। ট্যাক্সি ড্রাইভারকে বললাম রাস্তার পাশে একটা নির্জন জায়গায় নামিয়ে দিতে। তারপর আমরা হেঁটে চললাম। কামাল একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের নিয়ে গেল। আসিফ ক্লান্ত হয়ে পড়েছিল। মা, আমি আর হাঁটতে পারছি না। আমি তাকে কোলে তুলে নিলাম। কামাল বলল, আর একটু, আমরা প্রায় পৌঁছে গেছিলাম। ঠিক কোথায় আমরা পৌঁছে গেলাম আমি জানতাম না, কিন্তু এটা একটা পুরনো কুটেঘর ছিল, জঙ্গলের মধ্যে লুকিয়ে। কামাল বলল, এই জায়গাটা আমার একজন পুরনো বন্ধুর, সে আমাদের সাহায্য করবে। আমরা ঘরের ভেতরে গেলাম। ঘর অন্ধকার ছিল। কামাল একটা মোমবাতি জ্বালালো। ঘরটা ছোট ছিল, কিন্তু পরিষ্কার। এখানে একটা বিছানা ছিল, একটা টেবিল এবং কিছু চেয়ার। এখানে আমরা কিছুদিন থাকব, তারপর আমরা দেশ ছেড়ে চলে যাব। আমি আসিফকে বিছানায় সলিয়ে দিলাম। সে ঘুমিয়ে পড়ল। আমি কামালের সামনে বসলাম। এখন তুমি আমাকে বলো, সত্যিটা কি? আমার বাবা কোন ফর্মুলা আবিষ্কার করেছিলেন? আমি তো জানি না এ সম্পর্কে কিছু। ভুল। কামাল দীর্ঘশ্বাস ফেলল। তোমার বাবা একটা ডিএনএ সিকোয়েন্স আবিষ্কার করেছিলেন, যেটা মানুষের আজও বাড়াতে পারে। তিনি গবেষণা করেছিলেন জেনেটিক মিউটেশন নিয়ে। তার গবেষণা অনুসারে একটা নির্দিষ্ট জিন সিকোয়েন্স পরিবর্তন করে মানুষের আয়ু দ্বিগুণ করা যায়। এটা ছিল অসাধারণ আবিষ্কার, কিন্তু তোমার বাবা এটা প্রকাশ করতে চাননি। তিনি বলতেন এটা প্রকৃতির বিরুদ্ধে যাওয়া হবে। তিনি এই গবেষণা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু সরকার তা জানত। তারা এই ফর্মুলা চাইত। ভুল। কিন্তু আমার বাবা তো স্কুল শিক্ষক ছিলেন। ভুল। তিনি তার পরিচয় গোপন রেখেছিলেন। তিনি দিনের বেলায় স্কুলে পড়াতেন আর রাতে তার গবেষণা করতেন।
তার ল্যাব ছিল তোমাদের বাড়ির নিচে ভূগর্ভস্থ একটা কক্ষে। তুমি জানতে না, আমি এই তথ্য হজম করতে পারছিলাম না। আমার বাবা একজন গোপন বিজ্ঞানী। আমার সারা জীবনে আমি কখনো এমন কিছু টের পাইনি। ফারজানা, তোমার বাবা মারা যাওয়ার আগে তিনি তার সব গবেষণার ফল একটা পেনড্রাইভে সেভ করেছিলেন। সেই পেনড্রাইভটা তিনি তোমাকে দিয়েছিলেন। তুমি জানো না, কিন্তু তোমার কাছে আছে। হ্যাঁ, কি বলছো তুমি? আমার কাছে কোনো পেনড্রাইভ নেই। আছে ফারজানা, তোমার গলার হারটা মনে আছে, যেটা তোমার বাবা তোমাকে দিয়েছিলেন? সেই হারের পেন্ডেন্টের ভেতরে আছে একটা মাইক্রো মেমোরি চিপ। সেখানেই আছে ফর্মুলা কেল। আমি অবাক হয়ে গেলাম। আমার গলার হার, যেটা আমার বাবা আমাকে দিয়েছিলেন তার মৃত্যুর আগে, সেটার মধ্যে একটা চিপ। আমি অবিশ্বাসের সাথে আমার গলার হারটা ধরলাম। এটা একটা সোনার পেন্ডেন্ট ছিল, যার মধ্যে একটা ছোট লকেট ছিল। আমি কখনো এটা খুলিনি। এই হাত, এর মধ্যে একটা চিপ আছে? কামাল মাথা নাড়ল। হ্যাঁ, সেই চিপে আছে তোমার বাবার সমস্ত গবেষণা, এবং এখন ওরা এটা চায়ও। আমি কিছু বুঝতে পারছিলাম না। ওরা কারা? সরকার? কোন সরকার? আমাদের সরকার নাকি অন্য কোনো দেশের সরকার? ওরা কারা? একটা গোপন সংস্থা। তারা সরকারের অধীনে কাজ করে, কিন্তু তাদের নিজস্ব এজেন্ডা আছে। তারা তোমার বাবার গবেষণা চায় তাদের মিলিটারি পাওয়ার বাড়ানোর জন্য। ভাবো একবার, যদি তারা সৈন্যদের আজও দ্বিগুণ করতে পারে। আমি কাঁপতে লাগলাম। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু তারা কিভাবে জানল এই জিপ আমার কাছে আছে? আমি তাদের বলেছি, আমি তাদের এজেন্ট ছিলাম। মনে রাখো, আমি তোমার সাথে বিয়ে করেছিলাম এটা বের করার জন্য। কিন্তু তারপর আমি তোমাকে ভালোবেসে ফেললাম। আমি তাদের বলেছিলাম যে তোমার কাছে এটা নেই, কিন্তু তারা আমাকে বিশ্বাস করেনি। তারা আমাকে ধরে নিয়ে গিয়েছিল, আমাকে নির্যাতন করেছে। আমি তাদের কিছু বলিনি। ফারজানা, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। আমার চোখে পানি এসে গেল। আমার সারা জীবনটাই মিথ্যার উপর তৈরি হয়েছিল। আমার বিয়ে, আমার সম্পর্ক, সবই ছিল মিথ্যা। কামাল আমার হাত ধরে বলল, ফারজানা, আমি জানি তুমি আমাকে ঘৃণা করবে। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, কিন্তু আমি এখন তোমাকে বাঁচাতে চাই। আমরা এই দেশ ছেড়ে চলে যাব। আমরা নতুন করে শুরু করব। আমি কিছু বলতে পারছিলাম না। কি বলবো? আমি কাঁদছিলাম। আসিফ ঘুমাচ্ছিল, কিন্তু আমি জানতাম তার জীবনও বিপদে। আমার ছেলের জীবন বাঁচাতে আমি যে কোনো কিছু করতে পারি। কামাল উঠে দাঁড়ালো। আমি বাইরে পাহারা দেব, তুমি শুয়ে পড়ো। কাল ভোরে আমরা রওনা দেব।